হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক শুভেচ্ছা। শুরু করছি আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ডেটা প্রেজেন্টেশনের পার্ট 2। আমরা পার্ট 1 আগেই পড়েছিলাম, আজকে পড়ব পার্ট 2। প্রথমেই চলুন দেখে নিই লার্নিং আউটকামস। আগের মতোই আমরা এখান থেকে যা জানতে পারবো তা হচ্ছে বিভিন্ন টুলস, মানে অ্যাপ্রোপ্রিয়েট টুলস ফর ডেটা প্রেজেন্টেশন, এক্সপ্লোরিং ফ্যাক্ট ফ্রম ডেটা। এখন চলে আসছি কন্টেন্টে। Number 1, construction of frequency distribution for qualitative data, graphical presentation for qualitative data, time series data and line graph, uses of diagram. শিক্ষার্থীরা, এর আগে আমরা কনস্ট্রাকশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়েছিলাম কোয়ান্টিটেটিভ ডেটার জন্য। তার মানে আজকের যে স্লাইডটা সেটা পুরোটার কন্টেন্টই জুড়ে আছে কোয়ালিটেটিভ ডেটা, কেননা কোয়ান্টিটেটিভ ডেটা এর আগেই পড়ে ফেলেছি। চলুন শুরু করা যায়। প্রথমেই আসি ট্যাবুলার প্রেজেন্টেশন ফর কোয়ালিটেটিভ ডেটা। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল আছে। দ্য ফলোয়িং ডেটা গিভস দ্য নাম্বার অফ শুজ ইন ডিফারেন্ট সাইজেস সোল্ড বাই এ শপ অন দ্য লাস্ট উইক। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপের শু যেগুলো গত সপ্তাহে হচ্ছে বিক্রি হয়েছে দোকান থেকে। সো এইটা হচ্ছে অবশ্যই কোয়ালিটেটিভ ডেটা, কারণ দেখতে পাচ্ছি এগুলোকে আমরা নিউমেরিক্যালি প্রকাশ করতে পারি না। বিভিন্ন শুর সাইজ, যেটা এল দিয়ে বোঝাচ্ছে লার্জ, এম দিয়ে বোঝাচ্ছে মিডিয়াম এবং এস দিয়ে বোঝাচ্ছে স্মল। এখান থেকে আমরা কি করব, কনস্ট্রাক্টিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, তাহলে দেখুন কিভাবে আমরা এটা বের করে ফেলতে পারি। সো এখান থেকে আমরা আমাদের কন্টেন্টে কি আছে, এখানে হচ্ছে এল আছে, এম আছে এবং এস আছে। দ্যাট মিনস লার্জ, মিডিয়াম এবং স্মল সাইজের তিনটা ক্যাটাগরির আমার অবজারভেশন আছে। মোট অবজারভেশন হচ্ছে 34। সো এইখান থেকে আমরা যদি প্রত্যেকটা অবজারভেশন কাউন্ট করি, মানে এস দেখা যাচ্ছে এস কয়টা কাউন্ট করি, এভাবে এস 1 2 এভাবে যদি পুরো 34 অবজারভেশন থেকে কাউন্ট করি দেখা যাচ্ছে 12 শুজ, 12 নাম্বার অফ শুজ। মিডিয়াম হচ্ছে 15 এবং এল হচ্ছে, দ্যাট মিনস লার্জ হচ্ছে 7। এই হচ্ছে টোটাল 34। এই যে টেবিলটা করলাম সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ালিটেটিভ ডেটা। একদমই সোজা। তার মানে আমাদের যে ডেটাটা দেওয়া থাকবে তার সেখান থেকে আমরা ক্যাটাগরিগুলো সিলেক্ট করব, যে কয়টা ক্যাটাগরির এখানে আছে, তারপর সেখান থেকে নাম্বার অফ অবজারভেশন প্রত্যেকটা ক্যাটাগরিতে কাউন্ট করব এবং যেভাবে সাজাবো সেই সাজানো টেবিলটাই হয়ে যাবে আমাদের ট্যাবুলার প্রেজেন্টেশন ফর কোয়ালিটেটিভ ডেটা। এবার চলে আসি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কোয়ালিটেটিভ ডেটা। আচ্ছা, আমরা আগেই পড়েছিলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে দুইটা আছে এখানে। একটা হচ্ছে আমাদের খুবই পরিচিত বার ডায়াগ্রাম এবং অন্যটি হচ্ছে আরও পরিচিত পাই চার্ট। মানে দুইটাই আমরা জানি। আমরা এখন শিখবো এই দুইটা কিভাবে আমরা তৈরি করব। আচ্ছা, আমাদের গত এক্সাম্পলটা দেওয়া আছে, যেমন নাম্বার অফ শু সাইজ এবং নাম্বার অফ শুজ। সো এইখান থেকে আমরা কিভাবে বার ডায়াগ্রাম আঁকতে পারি সেই স্টেপগুলো জানবো। প্রথমে হচ্ছে শো দ্য ক্যাটাগরি অন দ্য হরাইজন্টাল এক্সিস, মানে আমরা হরাইজন্টাল এক্সিস বরাবর একটা রেখা টানবো এবং সেখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করব এবং শো দ্য ফ্রিকোয়েন্সিস অন দ্য ভার্টিক্যাল, এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর ফ্রিকোয়েন্সিগুলো দিব। এই যে হরাইজন্টাল এক্সিসের তিনটা ক্যাটাগরি, স্মল, মিডিয়াম, লার্জ, এবং ভার্টিক্যাল এক্সিসে দেখা যাচ্ছে 15 হচ্ছে হায়েস্ট। সো এমনভাবে আমি আমাদের স্কেলিংটা করব যাতে এই ফ্রিকোয়েন্সিটা অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন এখানে 2 করে পার্থক্য নিয়েছে, সেখানে ইজিলি 15 পর্যন্ত কাউন্ট করা যাবে। তার মানে স্মল হচ্ছে কত, এখানে 12, তার মানে 12 বরাবর আমরা একটা বার রাখবো। ওকে, তারপরে এম হচ্ছে 15 বরাবর আমরা এম এর জন্য একটা বার রাখবো, এবং সর্বশেষে লার্জ হচ্ছে 7 বরাবর আমরা একটা বার করব। যে এই চিত্রটা হয়ে গেল সেটাই হচ্ছে আমাদের বার ডায়াগ্রাম। ওকে, আমরা এখন নেক্সট যাচ্ছি যে হাউ টু ড্র পাই চার্ট। ওকে, এখন পাই চার্ট আমরা সবাই জানি পার্সেন্টেজ কিভাবে আমরা ক্যালকুলেট করি। আমরা কোয়ান্টিটেটিভ ডেটার জন্য পড়েছি, যেমন এখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি ফর ইন ইচ ক্লাস, যেমন
একটা ক্লাস, এখানে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 এবং টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 34। দ্যাট মিনস 12 ডিভাইডেড বাই 34 ইন্টু 100 দিলেই আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। সো এখানে দেখা যাচ্ছে স্মলের পার্সেন্টেজ হচ্ছে 35, মিডিয়ামের পার্সেন্টেজ হচ্ছে 44% এবং লার্জের পার্সেন্টেজ হচ্ছে 21%। সো এই পার্সেন্টেজ দিয়ে আমরা চলে যাব পাই চার্ট আঁকতে। তো স্টেপসগুলো জেনে নিই। প্রথমে হচ্ছে স্টেপ 1, ড্র এ সার্কেল। একটা সার্কেল আঁকবো, আমরা যখন খাতায় আঁকবো তখন আমরা চাঁদা দিয়ে আঁকতে পারি। তারপরে এই সার্কেলটা আঁকার পর এই সার্কেলটাকে আমরা 4 ভাগে ভাগ করব। ডিভাইড দ্য হোল সার্কেল ইন্টু 4 পার্টস ইউজিং ড্যাশ লাইন সো দ্যাট ইচ পোর্শন ইজ অফ 25%। আচ্ছা, এই সার্কেলটাকে যদি আমি 4 ভাগ করি, প্রত্যেকটা ভাগ কত পার্সেন্ট হবে? প্রত্যেকটা ভাগ 25% হবে, দেখতে পাচ্ছি আমরা, কারণ টোটালটা আমাদের 100%। সো আমরা এই এস পোর্শনটা কোথায় সেটা আগে ডিফাইন করি। এস পোর্শন হচ্ছে 35%। সো এইটা যদি 25% হয়, এখান থেকে একটু বাড়াবো, এখান থেকে একটু বাড়াবো, তাহলে হয়ে যাবে আমাদের 35%। আরেকটা দেখেন, একটু খেয়াল করেন, এখানে হচ্ছে লার্জ হচ্ছে 21%, সো এইটা হচ্ছে 25%। সো এইখান থেকে যদি আমি কিছু কমিয়ে দিই, 4 কমিয়ে দিই, তাহলে কিন্তু এইটা হচ্ছে লার্জ পোর্শনটুকু হয়ে যায়, মানে 21% হয়ে যায়। সো এইখান থেকে যদি আমি 4% কমিয়ে দিই, সো এখান থেকে 4% কমালাম, 25 আর 4 29, আর 35 হতে আরও হচ্ছে 6 লাগে। সো এইখান থেকে আমরা 6 আনবো, তার মানে এইখান থেকে 6% আনবো, আর এইখান থেকে 4 ভাগ মানে হচ্ছে 4% এনে টোটাল আমাদের হয়ে যাবে 35%। সো আমরা পরবর্তী সার্কেলে কি বলবো? ডিভাইড দ্য হোল সার্কেল ইন প্রপোর্শনাল টু দ্য পার্সেন্টেজ, যেটা করলাম আমরা, পার্সেন্টেজটা আমরা করব। সো এই যে এখান থেকে আমরা এখানে 25%, এই পাশে হচ্ছে 4% আর এই পাশে নিব 6%। সো এভাবে টোটাল হয়ে যাচ্ছে আমাদের 35%। এটা কি? এটা হচ্ছে স্মল, আর বাকি এটুকু কিন্তু 21%, দ্যাট মিনস লার্জ হয়ে যাচ্ছে। সো এইটুকু যদি লার্জ হয় আর এটুকু যদি স্মল হয়, বাকি পুরোটুকু হয়ে যাচ্ছে কি আমাদের 44%, দ্যাট মিনস মিডিয়াম শু সাইজে। তারপর বাকিটুকু আমরা তো এমনিতেই বুঝতে পারছি 21%, যেটা হচ্ছে লার্জ। এইভাবে আমরা একটা পাই চার্ট করে ফেলতে পারি, খুবই সোজা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর আমরা চলে যাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আরও একটা আছে। এক্সাম্পল, দ্য টেবিল শোস হেয়ার ডিসপ্লে দ্য নাম্বার অফ crimes investigated by law enforcement officer in USA National Park during 1995. আচ্ছা, এইখান থেকে আমরা একটা বার চার্ট করব, যেখানে দেখা যাচ্ছে নাম্বার অফ ক্রাইমস, দেখা যাচ্ছে রেপ, রোবারি, অ্যাসল্ট, হোমিসাইড। সো এই নাম্বার অফ ক্রাইমসগুলো দিয়ে একটা বার চার্ট করবো। সো সেরকমই আমরা হরাইজন্টাল এক্সিস বরাবর এই টাইপগুলো লিখবো এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর ফ্রিকোয়েন্সির স্কেলিং করব। তারপরে আমরা বারগুলো করে ফেলবো। এই যে এভাবেই চলে আসছে। সো দেখা যাচ্ছে অ্যাসল্ট হচ্ছে আচ্ছা, রোবারি হচ্ছে 29, অ্যাসাল্ট হচ্ছে 164, অ্যাসাল্ট হচ্ছে সব থেকে বেশি। ওকে, এটা আমাদের ক্লিয়ার হলো। এটা হচ্ছে বার ডায়াগ্রাম। সো আমরা সহজেই বার ডায়াগ্রাম আঁকতে পারবো। সো আরেকটা আমরা পাই চার্ট করে দেখি। এখানে উই ডিড টু ফাইন্ড পার্সেন্টেজ ফর ইচ ক্যাটাগরি অ্যান্ড দেন কমপ্লিট দ্য করেসপন্ডিং সেক্টর, সো উই ডিসাইডেড টু সার্কেল প্রপোর্শনালি। এখানে খেয়াল করুন যে পটেটো চিপস আছে 11.2 পাউন্ডস, টর্টিলা চিপস আছে 8.2 পাউন্ডস, এভাবে আছে। এখানে প্রত্যেকটা আমরা থেকে পার্সেন্টেজ ক্যালকুলেট করে ফেলবো, এবং পার্সেন্টেজ থেকে কিভাবে আমরা ডিগ্রি করব। সো পার্সেন্টেজ থেকে ডিগ্রি করার হচ্ছে পার্সেন্টেজকে তো আমরা 100 দিয়ে ভাগ দিই, মানে হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই 100, এর সাথে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে তো পার্সেন্টেজ চলে আসে। কিন্তু এইটার সাথে যদি আমি 360 ডিগ্রি গুণ করি, 360 ডিগ্রি গুণ করি, তাহলে আমাদের কোণের পরিমাণগুলো বের হয়ে যাচ্ছে। দ্যাট মিনস পটেটো চিপস হয়ে যাচ্ছে 134 ডিগ্রি। আমরা চাঁদার সাহায্যে সেইটা আঁকবো, প্রত্যেকটা ডিগ্রিগুলো মেজারমেন্ট করে ফেলবো এবং সবগুলো ডিগ্রির যোগফল আমাদের হয়ে যাবে 360 ডিগ্রি। চাঁদার সাহায্যে আমরা হচ্ছে এই পার্সেন্টেজটা করে ফেলতে পারি।
আর যদি আপনারা পার্সেন্টেজ থেকেও করতে চান সেটাও করতে পারেন, সেটা একটু ডিফিকাল্ট হয় 4 ভাগে বিভক্ত করে তারপরে করা, কিন্তু তার চেয়ে আমার মনে হয় ডিগ্রি করে ফেললে, ডিগ্রি যেমন এটা হচ্ছে 134 ডিগ্রি, সো চাঁদার সাহায্যে আমরা 134 ডিগ্রি এঁকে ফেলতে পারি। তারপরটা হচ্ছে 98 ডিগ্রি চটিরা চিপস, সেটা হচ্ছে 98 ডিগ্রি আমরা এঁকে ফেলতে পারি। এভাবে পুরোটা এই ডিগ্রি আঁকার পর তারপর আমরা সার্কেল করে ফেলতে পারি এবং পেতে পারি একটা পারফেক্ট পাই চার্ট। ওকে, এবার চলে আসছি টাইম সিরিজ ডেটা এবং লাইন গ্রাফ। প্রথমেই চলে আসছি যে টাইম সিরিজ ডেটাটা কি। A time series data is a simply series of data points ordered in time. Most commonly, a time series is a sequence taken at successive equal spaced points in time. Thus, it is a sequence discrete time data. তার মানে টাইমের এগেনস্টে যেই ডেটাটা থাকবে সেটাই হচ্ছে টাইম সিরিজ ডেটা। টাইম বাড়ার সাথে সাথে ডেটাটারও পরিবর্তন হবে। সো টাইম সিরিজ ডেটা দিয়ে আমরা লাইন গ্রাফ আঁকতে পারি। এ লাইন গ্রাফ ইজ এ টাইপ অফ চার্ট ইউজ টু শো দ্য ইনফরমেশন দ্যাট চেঞ্জেস ওভার টাইম। যেই ইনফরমেশনগুলো টাইমের এগেনস্টে আমার চেঞ্জ হয় সেই ডেটাটাকে আমরা রিপ্রেজেন্ট করব লাইন গ্রাফ দিয়ে। সো এইখানে একটা ডেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইয়ার দেওয়া আছে, ইয়ার 1992 1993, দ্যাট মিনস এটা একটা টাইম। এইটার এগেনস্টে দেখা যাচ্ছে মেল এবং ফিমেলসের দুইটা ডেটা আছে। সো ডেটাগুলো পরিবর্তন হচ্ছে, যেখানে 1992 সালে মেলসের ছিল 30.5, সেখানে 1993 30.8। এভাবে টাইমলেসের এগেনস্টে দুইটা ডেটাই পরিবর্তিত হচ্ছে। সো এই ডেটাটাকে যদি আমরা হরাইজন্টাল এক্সিস বরাবর আমরা টাইমটা রাখি এবং ভার্টিক্যাল এক্সিস বরাবর এই হচ্ছে মেল এবং ফিমেলসের যে চেঞ্জেবল ডেটাটা হচ্ছে সেটা রাখি, সো তাহলে আমরা মেল এবং ফিমেলের জন্য দুইটা গ্রাফের মতো পাবো। এখানে চিত্রে দেখা যাচ্ছে মেল যেটা সেটা হচ্ছে পিঙ্ক কালার দিয়ে আমরা ডিফাইন করেছি এবং ফিমেল যেটা সেটা হচ্ছে বেগুনি, মেবি সম্ভবত বেগুনি রং দিয়ে আমরা ডিফাইন করেছি। তারপর হচ্ছে দুইটাকে আমরা হচ্ছে কম্পেয়ার করতে পারবো যে টাইমের এগেনস্টে যেটা হচ্ছে কি হচ্ছে বাড়ছে, দেখা যাচ্ছে এরকম টাইম যত বাড়ছে এই ডেটাটাও তত বাড়ছে, এই যে ডেটাটা বাড়ছে, আর হচ্ছে টাইম যত বাড়ছে সরি এটা পিঙ্ক বাড়ছে, আবার হচ্ছে টাইমের এগেনস্টে ফিমেলদের ডেটাটাও বাড়ছে। এই দুইটা কম্পারিজনে আমরা লাইন গ্রাফ করতে পারি। এভাবে আমরা টাইমের এগেনস্টে যেই ডেটাটা আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করব সেইটাকে আমরা বলবো কি লাইন গ্রাফ। ওকে, তারপর চলে আসছি ইউজেস অফ ডায়াগ্রামস অ্যান্ড ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম অ্যান্ড বার ডায়াগ্রাম। সো বিভিন্ন ডেটা বিভিন্ন ডায়াগ্রামের বিভিন্ন রকম ইউজেস আছে। প্রথমে আছি ইউজেস অফ বার চার্ট। ইট ইজ ইউজফুল টু রিপ্রেজেন্ট ডিসক্রিট অর কোয়ালিটেটিভ ডেটা। এখন কোয়ালিটেটিভ ডেটা কি, ডিসক্রিট ডেটা কি, এটা আমরা সবাই জানি। এটাকে যদি আমরা ভালোভাবে প্রেজেন্ট করতে চাই তো আমাদের অবশ্যই বার চার্ট একটা সুন্দর পথ। তারপরে যদি আমরা কম্পেয়ার করতে চাই বিভিন্ন ডেটা সিরিজের মধ্যে তাহলেও আমরা বার ডায়াগ্রাম দিয়ে কম্পেয়ার করতে পারি। আর হিস্টোগ্রাম আমরা কন্টিনিউয়াস ডেটার জন্য সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। তারপর হচ্ছে পাই চার্ট। পাই চার্ট শোজ দ্য প্রপোর্শন অফ টোটাল ইনটু কম্পোনেন্ট পার্টস। টোটাল প্রপোর্শনের উপর ভিত্তি করে কম্পোনেন্টস প্রপোর্শনটা কত সেইটা আমরা বুঝতে পারি পাই চার্টের মাধ্যমে। তোমরা সকলেই জানো পাই চার্ট হচ্ছে একটা এক্সিলেন্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা দিয়ে আমরা খুব সহজেই চোখের পলকে মেজারমেন্টগুলো দেখতে পারি। তারপর এটা দিয়ে আমরা কম্পেয়ারও করতে পারি। তারপর হচ্ছে যেগুলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ, যেটা আমরা এর আগের লেকচারে পড়েছি, তার ইউজেসটা দেওয়া আছে। টু ডিটারমাইন দ্য নাম্বার অফ প্রপোর্শন অফ ক্লাস কেসেস অ্যাবভ অর বিলো গিভেন, মানে একটা নাম্বার অফ কেসেসের নিচে বা উপরে কতজন আছে সেটা আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রকাশ করতে পারি এবং এটাও কম্পারিজনে হেল্প করে। তারপরে হচ্ছে লাইন গ্রাফ। আমরা বিভিন্ন টাইমের এগেনস্টে যে আমাদের ডেটা চেঞ্জ হয় সেটা আমরা লাইন গ্রাফের মাধ্যমে বুঝতে পারি। এবার চলে আসছি হিস্টোগ্রাম এবং বার ডায়াগ্রামের মধ্যে পার্থক্য। আমরা বার ডায়াগ্রাম পড়লাম এবং হিস্টোগ্রামটা কিন্তু কোয়ান্টিটিভের জন্য পড়েছি, কোয়ান্টিটেটিভ ডেটার জন্য পড়েছি। এখন দুইটার মধ্যে মেইন পার্থক্যগুলো কি সেটা আমরা দেখি। আমরা জানি যে হিস্টোগ্রাম কনস্ট্রাক্টেড ফর কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর বার ডায়াগ্রাম ইজ ইউজুয়ালি কনস্ট্রাক্টেড ফর ক্যাটাগরিক্যাল আর কোয়ালিটেটিভ ডেটা। মানে বার ডায়াগ্রাম আমরা ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ ডেটার জন্য করব আর হিস্টোগ্রামটা করব কন্টিনিউয়াস ডেটার জন্য। In histogram, the area of rectangle represents the frequency, but in bar diagram, the heights of the bar represents the frequency.
মানে হিস্টোগ্রামটাতে আমরা যে প্রত্যেকটা এরিয়া রেক্টেঙ্গলস যে করেছি সেগুলোর এরিয়া কিন্তু ফ্রিকোয়েন্সিটিকে রিপ্রেজেন্ট করে, আর এখানে শুধু হাইট, বারটা কত হাইট হবে সেটা রিপ্রেজেন্ট করছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা জানি হিস্টোগ্রাম হচ্ছে 2 ডাইমেনশনাল ফিগার, আর অন্যদিকে বার ডায়াগ্রাম যেটা আজকে পড়লাম সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল ফিগার। তারপর আমরা হিস্টোগ্রামে খেয়াল করব যে রেক্টেঙ্গলসগুলো একটা অন্যটার সাথে অ্যাডজাসেন্ট, মানে হচ্ছে লাগানো, অন্যদিকে বার ডায়াগ্রাম হচ্ছে একটা অন্যটা থেকে আলাদা, মানে তারা হচ্ছে লাগানো না। এই হচ্ছে হিস্টোগ্রাম এবং বার ডায়াগ্রামের মধ্যে পার্থক্য। পরবর্তীতে কিছু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো আপনারা বাসায় করবেন, তাহলে হচ্ছে আপনাদের যে প্রবলেমগুলো সেগুলো আরও স্পেসিফিক হবে এবং ক্লাসে আমরা আলোচনা করতে পারবো। কিছু এক্সারসাইজ আছে, এভাবেই আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর কোয়ালিটেটিভ ডেটা কমপ্লিট করে ফেললাম। অনেক ধন্যবাদ সবাইকে, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং হচ্ছে পরের ক্লাসের জন্য রেডি হবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।